যেমন ক্লাসে টিচার পড়াচ্ছে, যারা খুব ভালো স্টুডেন্ট তাদের কাছে কিন্তু টিচার যা পড়িয়েছে জিনিসটা সাথে সাথে পরিষ্কার হয়ে গেল, কিন্তু সবার কাছে পরিষ্কার হবে, কারো কাছে একটু পরিষ্কার হলো, আবার কারো একেবারে মাথার উপর দিয়ে চলে গেল। এটাতেই বোঝা যায় কি কোন স্টুডেন্ট ভালো, কোন স্টুডেন্ট মধ্যম, কোন স্টুডেন্ট অধম। আচার্য শঙ্কর কি বলছেন? গুরুর পাদদেশে বসে এই জ্ঞান, এই ব্রহ্ম বাক্য শুনে শিষ্যের কি করা উচিত, জিজ্ঞাসার কি করা কর্তব্য, সেটাকে বিচার করা কর্তব্য। এটা হচ্ছে শিষ্যের মানে যে জিজ্ঞাসু, যে ব্রহ্ম বিষয়ে জানতে চায়, তার এটা প্রথম কর্তব্য, তার এটা প্রথম লক্ষণ। দ্বিতীয়টা কি? মেধাবী পুরুষ বিদ্বান উহা अपोह विचक्षण अधिकारी आत्मविद्यायाम उक्त लक्षण लक्षितः। मेधावी विद्वान उह अपोह विचक्षण प्रश्न उत्तर विज्ञाने चतुर उक्त लक्षण लक्षितः वेदांत शास्त्रोक्त अधिकारी लक्षणयुक्त अथवा एखाने कथित तीनटी लक्षणयुक्त पुरुष अर्थात व्यक्ति आत्मविद्यायाम आत्मविद्यार अनुशीलने अधिकारी বলছে শ্রুত উপদেশের ধারণা করিতে সমর্থ। কি করলো গুরু? উপদেশ দিলেন না, বললো ব্রহ্মবাক্য, বললো ব্রহ্ম বিষয় বললো। এইবার শ্রুত উপদেশের যেই উপদেশটা দিল তার ধারণা করিতে সমর্থ। সবাই ধারণা করতে পারে না। যেমন ক্লাসে টিচার পড়াচ্ছে, যারা খুব ভালো স্টুডেন্ট তাদের কাছে কিন্তু টিচার যা পড়িয়েছে জিনিসটা সাথে সাথে পরিষ্কার হয়ে গেল, কিন্তু সবার কাছে পরিষ্কার হবে, কারো কাছে একটু পরিষ্কার হবে, আবার কারো একেবারে মাথার উপর দিয়ে চলে গেল। এটাতেই বোঝা যায় কি কোন স্টুডেন্ট ভালো, কোন স্টুডেন্ট মধ্যম, কোন স্টুডেন্ট অধম। তাই এখানে উত্তম শিষ্যের কথা বলা হচ্ছে, উত্তম জিজ্ঞাসা। সে গুরুর থেকে এই ব্রহ্ম বাক্য শ্রবণের পর তাকে ধারণ করতে সমর্থ। এখানেই তার কিন্তু বুদ্ধির ব্যাপার আছে। কি বুদ্ধি? তার এখানে বুদ্ধিটা কেমন? তেলের মতো। 4 রকমের বুদ্ধির কথা বলা হয়েছে। একটা প্রস্তরের মতো, পাথরের ন্যায়, দ্বিতীয়টা রবারের মতো, তৃতীয় চামড়ার মতো, আর চতুর্থটা তেলের মতো। তেলের মানে 1 ফোঁটা তেল একটা পাত্রের মধ্যে যদি জল থাকে তার উপরে 1 ফোঁটা তেল পড়লেই কি হয়? তেলটা চারিদিকে ছড়িয়ে গেল। মানে একটু সুন্দর, সাথে সাথে পুরোটাকে সে ধারণ করতে ক্ষমতা, সে ধারণ করার ক্ষমতা সে রাখে। তাই বলছে শ্রুত উপদেশের ধারণা করিতে সমর্থ, সত্যাসত্য বিচারে দক্ষ। তারপরে কি? সত্যাসত্য বিচার, কোনটা সত্য কোনটা অসত্য, কোনটা নিত্য কোনটা অনিত্য, এই বিচারে সে দক্ষ হবে। কেন? নালে অবস্তু এসে ঢুকে যাবে, তাকে বিচার করে সেটাকে জানতে হবে কোনটা রাখবো কোনটা রাখবো না। তাই বলছেন শ্রুত উপদেশের ধারণা করিতে সমর্থ, সত্যাসত্য বিচারে দক্ষ এবং বেদ সম্মত যুক্তির গ্রহণে ও বেদ বিরুদ্ধ যুক্তির খণ্ডনে নিপুণ। এটা হচ্ছে বিচারের আর একটা ইয়ে। কি বলছে? বেদ সম্মত যুক্তি। এখন আমার যে যুক্তিটা সেটা যে ঠিক, সেটাকে বিচার করবে। আমার যদি উল্টো রকমের বিচার হয়, বিচারের একটা মাপকাঠি থাকবে তো, আমি ঠিক না বেঠিক নির্ণয় কে করবে? বলছে বেদ। বেদ সম্মত যেটা, বেদ যেটাকে বিধি বলছে বা যেটাকে সত্য বলছে সেইটাকে সে জানবে। তাই বলছে বেদ সম্মত যুক্তির গ্রহণে আর বেদ বিরুদ্ধ যুক্তির খণ্ডনে। বেদ যেটাকে সাপোর্ট করছে সেটাকে সে নেবে, আর বেদ যেটাকে অপোজ করছে, খণ্ডন করছে, সেটাকে সে ত্যাগ করবে।
তাই বলছে বেদ সম্মত যুক্তির গ্রহণে ও বেদ বিরুদ্ধ যুক্তির খণ্ডনে নিপুণ এইরূপ লক্ষণযুক্ত পুরুষই আত্মবিদ্যা লাভের অধিকারী। গুরুর কাছে গেল, গুরুর কাছে সে জিজ্ঞাসু হয়ে গেল শ্রদ্ধা দিয়ে, গিয়ে সে গুরুকে প্রশ্ন করলো, প্রশ্ন করে সেই গুরুর থেকে সেই ব্রহ্মবাক্য শ্রবণ করলো, শ্রবণ করে সেটাকে বিচার করা সে শুরু করলো। কিভাবে বিচার করলো সে? যে প্রথম কথা হচ্ছে সেটা শোনার পর সেটাকে ধারণা করবার তার সামর্থ্য থাকবে, ক্ষমতা থাকবে। তারপরে সে বিচার করে যেটা সত্য বস্তু তাকে নিয়ে অসত্য বস্তুকে বা অসার বস্তুকে সে ত্যাগ করলো, এবং সেই গ্রহণ বা ত্যাগের নির্ণয় কে করছে? যেটা বেদ সম্মত যুক্তি তাকে সে গ্রহণ করলো, আর বেদ বিরুদ্ধ যে যুক্তি তাকে সে খণ্ডন করে ত্যাগ করলো। এইরূপ যে নিপুণ, এই কাজগুলি করতে যে দক্ষ, তিনি কি বলছে? সেই পুরুষই আত্মবিদ্যা লাভের অধিকার।